তিথি মেসেজটা পড়ে কি করবে বুঝতে পারছে না। নিলয় তাকে এক্ষুনি তার সাথে দেখা করতে যেতে বলেছে, কিন্তু এখন যাবে কিভাবে? আজ ছুটির দিনে সবাই বাড়িতে আছে। ঠিক তখনই দুলতে দুলতে মিতু তিথির রুমে প্রবেশ করল। তিথিকে কিছু বলতে যাবে ঠিক তখনই তিথি মিতুকে বলে উঠল, দোস্ত, বিশাল বড় বিপদে পড়েছি, একমাত্র তুই পারিস আমাকে হেল্প করতে, প্লিজ না করিস না। বল আমাকে কি হেল্প করতে হবে? আজ আমি ভীষণ খুশি, তুই যা বলবি তাই করব। তিথি মিতুকে কনুই দিয়ে একটা খোঁচা মেরে জিজ্ঞেস করল, কিরে, ব্যাপারটা কি? ভাইয়ার রুম থেকে আসার পর থেকে তোর মনে এত লাড্ডু ফুটছে কেন? উফ তিথি, কি সব উল্টোপাল্টা বলিস, এমন কথা বলতে আছে? লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ডেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত নটাঙ্কি করতে হবে না। শোন, আমি নিচে গিয়ে মামিকে যা যা বলবো তুই শুধু আমার কথার সাথে তাল মিলিয়ে জবাব দিবি। আর একটু মন খারাপ করার অ্যাক্টিং করবি, যাতে সবাই ভাবে যে তোর সত্যি সত্যি মন খারাপ। ওকে। তিথি নিচে গিয়ে দেখে মামি রান্নাঘরে রান্না করছে, মামা আর ভাইয়া সোফায় বসে বসে টিভি দেখছে। তিথি চিৎকার করে বলতে লাগলো, মিতু, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, আন্টির কিচ্ছু হবে না, তুই দেখিস। তিথির অমন কথায় বাড়ির সবাই তিথির দিকে তাকালো। মামি রান্নাঘর থেকে ছুটে এসে মিতুকে বলল, কি হয়েছে রে মিতু, তোর মায়ের কি হয়েছে? চিন্তিতভাবে জিজ্ঞাসা করল। মিতু কিছু বলতে যাবে তখনই তিথি কান্না করতে করতে নটাঙ্কি করে বলতে লাগলো, মামি আর বলো না, আন্টি ফোন করেছিল, মিতুর ফোনে আন্টির নাকি পেটে প্রচুর গন্ডগোল হচ্ছে, আমাকে আর মিতুকে এক্ষুনি তাদের বাসায় যেতে বলল, হয়তো মেডিকেলে নিয়ে যেতে হতে পারে। আশফি সঙ্গে সঙ্গে বলে উঠল, সে কি এতটা বাড়াবাড়ি কখন হলো আন্টির? উফ ভাইয়া, এসব গন্ডগোল কি দাওয়াত দিয়ে আসবে? এগুলো যখন তখন হুটহাট করে চলে আসে। তুই সত্যি সত্যি ডাক্তার তো? আমার মাঝে মাঝে এইটা নিয়ে সন্দেহ হয়। আচ্ছা, আমাদের এখন যেতে হবে, ওকে আসছি। আশফি বলে উঠল, আরে দাঁড়া দাঁড়া, আমিও যাব তোদের সাথে, আমি একজন ডাক্তার হয়ে এভাবে হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না। আশফির কথা শুনে তিথি চিৎকার করে উঠে, না, তার কোনো দরকার নেই। আশফি ভ্রু কুঁচকে তাকাতেই তিথি বলে উঠল, না না, মানে এগুলো তো মেয়েলি ব্যাপার, আর তাছাড়া আন্টির লজ্জা করবে না তোর সামনে এসব কথা বলতে? তোর মিনিমাম কমন সেন্স বলতে কিছুই নেই ভাইয়া। আন্টি কি তোকে বলবে যে বাবা আমার পেটে না খুব গন্ডগোল করছে? নিজের মেয়ের জামাইয়ের কাছে কি কেউ কোনোদিন এসব কথা বলতে পারে? জামাই? আশফি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে, কার জামাই? মিতু অবাক হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। তিথি সঙ্গে সঙ্গে বল উঠল, না না, মানে জামাইয়ের মতন। আর তাছাড়া তোর কাছে আন্টি বলতে লজ্জা পাবে, আর এত টেনশন করছিস কেন? তেমন যদি কিছু হয় তাহলে তোকে আমরা ফোন করে ডেকে নিবনি। তিথির মামিও বলল, ঠিক বলেছে তিথি মামুনি, তোর এখন যেতে হবে না, যদি তেমন কিছু হয় ওরা ফোন করে ডেকে নেবে। আশফি আর কিছু বলল না। এতক্ষণ মামা চুপ করে তাদের কথাগুলো শুনছিল। এবার তিথির কাছে গিয়ে মামা সন্দেহ দৃষ্টিতে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, এমন কি পেটের গন্ডগোল হলো যে এক্ষুনি মেডিকেলে ভর্তি করতে হবে? না, তাহলে তো আমাদেরও যাওয়া উচিত, তোরা বাচ্চারা একা গিয়ে কি করবি? তিথি এবার মামির দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, দেখেছ মামি, এই দুঃসময়েও মামা আমাকে সন্দেহ করছে, তুমিই বল, ওখানে কি মিতুর বাবা নেই? আঙ্কেলে আর আমরা দুজন থাকলেই তো হবে, তাই তো আমি বললাম এখন যেতে হবে না তোমাদের। তিথির মামি এবার মামার দিকে তাকিয়ে ঝাঝালো স্বরে বলল, এই সময়ও তোমার সন্দেহ করতে হবে মেয়েটার উপর? বলি বয়স তো কম হলো না, এবার এই সন্দেহ করাটা ছাড়ো এই বাচ্চা মেয়েটার উপর। সন্দেহ করতে করতে তো তোমার মাথায় একটাও চুল নেই এখন, যত সব। তিথির মামা আর কিছু বলল না, চুপ করে গেলে জানে এখন বলে আর কোন লাভ হবে না, তাই একবার নিজের টাকে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিথি আর মিতু বেরিয়ে গেল। তিথি চরম বিরক্ত নিলয়ের উপর, কোথায় ভাবলো আজকে ছুটির দিনে সারাদিন ঘুমাবে আর ভাইয়া আর মিতুর সেটিংসটা করিয়ে দেবে, কিন্তু নিলয়ের জ্বালায় তা আর হলো কোথায়?
মেসেজ করে বলল তার সাথে নাকি এক্ষুনি দেখা করতেই হবে, নইলে সে বাসায় চলে আসবে। এই এক প্যারা কেন যে বাসাটা দেখাতে গেলাম ব্যাটাকে, অসহ্য। মনে মনে কথাগুলো বলতে বলতে তিথি হাঁটছে। মিতু হেঁটে যাচ্ছে তিথির সাথে সাথে, দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ডরকম রেগে আছে সে তিথির উপর। অনেক কষ্টে নিজের রাগ এতক্ষণ চেপে রেখেছিল, কিন্তু এবার আর পারল না, বলেই ফেলল, তুই আমার বেস্টু হতেই পারিস না। তুই যদি সত্যিই আমার বেস্টু হতিস তাহলে কখনোই আমাকে এমন বাস খাওয়াতে পারতিস না। সরি মেরি জান, প্লিজ রাগ করিস না আমার ওপর। কি করব বল, যদি আমি এটা না বলতাম তাহলে আমাকে বাসা থেকে বের হতেই দিত না, আর যদি না আসতাম এখানে তাহলে বেটা লুচু ঠিক বাসায় গিয়ে উঠত। তাই বলে এমন মিথ্যা কথা যে আমার মার পেটে গন্ডগোল হচ্ছে তাই তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে। আন্টি কিভাবে তোর কথা বিশ্বাস করলো আমি বুঝতেই পারছি না। আঙ্কেল কিন্তু তোর উপর একটুও বিশ্বাস করেনি। আই ডোন্ট কেয়ার। বিরক্ত মুখ। কিছুটা দূরে গিয়ে তিথি দেখল নিলয় গাড়িতে হেলান দিয়ে, চোখে সানগ্লাস পরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিলয়কে দেখে তিথি মিতুকে উদ্দেশ্য করে বলল, ওই দেখ বেটা লুচু দাঁড়িয়ে আছে। মিতু তিথির কথায় ওপারে তাকাতেই হা হয়ে গেল। নিলয় চৌধুরী, ওএমজি, দ্য টপ বিজনেসম্যান নিলয় চৌধুরী তোর জন্য অপেক্ষা করছে। আই কান্ট বিলিভ যে আজ পর্যন্ত কোন মেয়েকে পাত্তা দেয়নি সে তোর জন্য অপেক্ষা করছে। লাইক সিরিয়াসলি? এটা সত্যিই নিলয় চৌধুরী? তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিজনেস টাইকুন নিলয় চৌধুরী? এটা ভয়ে চিৎকার করা মুখ, বিরক্ত মুখ। এতটা রিয়্যাক্ট করার কি আছে? তাহলে এর নাম নিলয় চৌধুরী। আর ওটা কোন বিজনেস টাইকুন ফাইকুন নয়, ওটা একজন কিডন্যাপার। ইম্পসিবল। উনি আর কিডন্যাপার কখনোই হতে পারে না। আমি আব্বুর কাছে শুনেছি নিলয় চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান। আর তুই ওনার নাম আজকে প্রথম শুনলি? তুই কি পাগল নাকি? এতদিন উনার বাড়িতে থাকলি আর ওনার নামটাই জানিস না? বিরক্ত মুখ। এবার চল। দূর থেকে তিথিকে আসতে দেখে নিলয়ের মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। তিথিকে আজ পুরো আকাশী পরী মতন দেখতে লাগছে। আজ সে আকাশী রঙের চুড়িদার পরে এসেছে, দুই হাতে চিকন চিকন আকাশছড়ি পরা, চুলগুলো পনিটেইল করে বাঁধা, এমনকি ওড়নাটা পর্যন্ত আকাশী রঙের। সূর্যের তৃপ্ত কিরণে মুখটা পাকা টমেটোর মতো দেখতে লাগছে, চোখ দুটোতে হালকা করে কাজল দেওয়া। কিন্তু এই হালকা কাজলেই সে নিলয়ের চোখে কাজল নয়না হয়ে উঠেছে, আর চোখে মুখে বিরক্তির ছাপটা যেন তার সৌন্দর্যকে আরও এক কাঠি উপরে নিয়ে গিয়েছে। আর ঠোঁটের কথা না বললেই নয়, ঠোঁট যুগল লিপস্টিক ব্যতীত যে এতটা কমল আর গোলাপি হতে পারে তা তিথিকে না দেখলে বোঝাই যেত না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির কথাই নিলয়ের ধ্যান ভাঙল। কি হয়েছে বলুন? আমাকে ডাকলেন কেন এখানে এই সময়ে? তোমাকে দেখতে। তিথির চোখের দিকে তাকিয়ে মানে কিছুটা অবাক হয়ে এবার নিলয় তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার নজর গেল তিথির পাশে থাকা মেয়েটির উপর। তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিথি একগাল হেসে বলল, ও তো আমার বেস্টু, ওর নাম মিতু। নিলয় একটা জোরপূর্বক হাসি দিয়ে মিতুকে উদ্দেশ্য করে বলল, হাই, আই এম নিলয় চৌধুরী, নাইস টু মিট ইউ। মিতু একটু মুচকি হেসে বলল, সেম টু ইউ ভাইয়া। ভালো আছেন? জি। মিতু বেশ বুঝতে পারছে নিলয় তিথির সাথে একান্তে টাইম স্পেন্ড করতে চাই, সেটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছে। তাই মিতু তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তিথি তুই বরং ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বল, আমি ততক্ষণ ওই দিক থেকে ঘুরে আসি একটু। নিলয় কিছুটা হেসে বলল, ঠিক আছে। মিতু যেই যেতে নিবে অমনি তিথি তার হাতটা ধরে ফেলল, আরে তোর কোথাও যাওয়ার দরকার নেই। ইনি খুব ভালো, কিছু মনে করবে না তুই এখানে থাকলে। কি আপনি কিছু মনে করবেন? নিলয়ের দিকে তাকিয়ে নিলয় তিথির কথা শুনে নিজেকে কিছুটা কন্ট্রোল করে জোর করে হেসে বলল, না না, প্রবলেম কেন হবে? বলো তোমরা কি খাবে? তোমাদের আজ আমি ট্রিট দিব। তাহলে আপনি আমাদের ট্রিট দিতে ডেকেছেন আজ, রাইট? তিথির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মিতু বলে উঠল, না না ভাইয়া, কিছু লাগবে না, আমরা। মিতুকে থামিয়ে তিথি বলে উঠল,
এই চুপ কর তো। তুই তো তখন বললি যে তোর নাকি খুব খিদে পেয়েছে, আর এমনিতে আমারও খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা চলুন, আমাদের খাওয়াবেন বলছিলেন না? আপাতত ফুচকা দোকানে চলুন। নিলয়ের আর কি করার আছে, বাধ্য হয়ে তিথির সাথেই যেতে লাগলো। তিথি মনে মনে ভাবছে, দেখার খুব শখ না। আজকে যদি আপনাকে প্যারা দিতে না পেরেছি তো আমার নাম তিথি নয়। তিথি নিলয়কে রোডের পাশে দাঁড়ানো ফুচকা দোকানে নিয়ে গেল। নিলয় ফুচকার দোকানটা দেখে তিথিকে বলল, দেখো তিথি, আগের বারে তোমার কথায় খেয়েছি ঠিক আছে, বাট এবারে আমার দ্বারা সম্ভব নয়। তুমি রেস্টুরেন্টে চলো, সেখানে যত ইচ্ছা ফুচকা খাও, কিন্তু এখানে দাঁড়িয়ে খেও না, এইগুলো আনহেলদি শরীরের জন্য। আরে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর রেস্টুরেন্টে এসির নিচে বসে ফুচকা খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যদি আপনার খেতে ইচ্ছা না করে তাহলে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, শুধু বিল পেমেন্ট করলেই হবে। মিতু তিথির হাতটা টেনে বলল, কি সব বলছিস তিথি, তুই চুপ কর তো। আচ্ছা মামা, ফুচকা বানান 4 প্লেট। এত ফুচকা কে খাবে? 1 প্লেট তুই খাবি আর 3 প্লেট আমি খাবো। আচ্ছা মামা, ঝাল দিয়ে দেবেন একটু বেশি করে। তিথি, মিতু বসে বসে ফুচকা খাচ্ছে আর নিলয় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথিকে দেখছে। এখন তার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে তিথি উপর। ভেবেছিল তিথির সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে, যেহেতু আজকে তিথির কলেজ ছুটি আছে। কিন্তু তার সুন্দর প্ল্যানটাকে তিথি কাঁচি দিয়ে কেটে দিল, নিজের বেস্টুকে সাথে এনে। একবার যদি তিথিকে একা পেত তাহলে হারে হারে মজা বুঝায় দিত। কিছুক্ষণ পর তিথি চিল্লাতে লাগলো, আ! নিলয় আর মিতু দুজনেই ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে, কি হয়েছে? ঝাল, প্রচুর ঝাল, গাল জ্বলছে। পানি নিয়ে আসুন তাড়াতাড়ি। তোকে এত ঝাল খেতে বারণ করলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি পানি আনছি। কিছুক্ষণ পর নিলয় একটা পানির বোতল এনে তিথির হাতে দিল। তিথি বোতলটাকে দেখে বলল, আপনার সাধারণ বুদ্ধি নেই, আমার ঝাল লেগেছে আর সামান্য জল খেলেই ঝালটা চলে যাবে। যান গিয়ে যে কোন জুস জাতীয় পানীয় নিয়ে আসুন আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর নিলয় তিথির দিকে একটা জুসের বোতল এগিয়ে দিল। তিথি জুসের বোতলটা দেখে বলল, আসলে আমার ঝাল লাগলে আমি প্রাণ লিচু ড্রিঙ্ক খাই। এইসব খাই না, একটু গিয়ে নিয়ে আসুন। নিলয়ের এখন মনে হচ্ছে তিথিকে তুলে একটা আছাড় মারতে। এত ফাজিল মেয়ে সে তার হোল লাইফে একটাও দেখেনি, কেন যে এরকম একটা মেয়েকে তার মনে ধরল এখনো মাথায় ঢোকে না। তিথির দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তিথি বলে উঠল, প্লিজ যান, আমার খুব ঝাল লাগছে। নিলয় আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় 4টে প্রাণ লিচু ড্রিঙ্কের বোতল এনে তিথির হাতে 3টে দিল আর মিতু হাতে একটা দিল। মিতু নিলয়কে বলল, ভাইয়া আপনি একটা নেন, রোদে তো ঘামে যাচ্ছেন। এবার তিথি নিলয়ের দিকে তাকালে, তাকিয়ে পুরো হা হয়ে গেল। হোয়াইট কালারের ফুল হাতা শার্ট পরে আছে নিলয়, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে সিলভার কালারের রিস্ট ওয়াচ, ব্ল্যাক কালারের প্যান্ট, গরমের কারণে গলায় রেড কালারের টাইটা লুজ করা আছে আর উপরে বোতামটা খোলা আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। প্রচণ্ড গরমে শার্ট পুরো ভিজে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সোজা অফিস থেকে এখানে এসেছে। এবার তিথি নিজেরই খারাপ লাগছে, এতবার গরমে ছোটাছুটি করার জন্য মুখটা রক্তিম আভা ধারণ করেছে। হঠাৎ তিথির নজর গেল নিলয় ঠোঁটের উপর। নিলয় দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে ফোন ঘাঁটছে আর আরেক হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছছে। তিথি এতদিন খেয়ালই করেনি নিলয়ের ঠোঁটগুলোকে। টকটকে লাল ঠোঁট নিলয়ের, আর দাঁত দিয়ে চেপে থাকার কারণে নিচের ঠোঁটটা ভিজা ভিজা লাগছে। ছেলেদের ঠোঁটগুলো যে এত সুন্দর হয় তা তিথির জানাই ছিল না। মিতুর ডাকের তিথির ধ্যান ভাঙল, কিরে বাড়ি যাবি না? হ্যাঁ হ্যাঁ চল, বলে উঠে দাঁড়ালো। তখনই নিলয় বলে উঠল, মিতু তুমি একটু 2 মিনিট ওপাশে যাবে, আমার তিথির সাথে একটু কথা ছিল। জি ভাইয়া। নিলয়ের দিকে তাকিয়ে এই বলে মিতু চলে যাওয়ার জন্য এগোতেই তিথি বলে উঠল, আরে মিতু কোথায় যাচ্ছিস? তোর আম্মুর কাছে যাবি না? আন্টির না শরীর খারাপ,
চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা আমরা এখন আসি, ওর আম্মুর খুব শরীর খারাপ, দেখতে যাব আমরা। আপনি ডাকলেন বলেই আসতে হলো, নইলে আজ ওর বাসায় যাওয়ার কথা ছিল আমার। জোর করে হেসে বলে তিথি। নিলয় কিছু বলতে যাবে তার আগেই তিথি বলে উঠল, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। বলে চলে গেল। তিথি মনে মনে ভাবছে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছ আমাকে, আজ আমাকে একা পেলে রাক্ষসটা শিওর গিলে ফেলতে। এই দিকে নিলয় তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগল, কাজটা ঠিক করলা না পাখি, এবার বুঝবে নিলয় চৌধুরী কি করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। রাত 11টা। তিথি ফোনটা বারবার চেক করছে, আজকে নিলয় একবারও তাকে ফোন বা মেসেজ দেয়নি। তিথির মনটা খুব খারাপ হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তিথি মনে মনে ভাবল, লোকটা তো প্রতিদিন আমাকে দিনে একবার অন্তত ফোন করে, কিন্তু আজ একবারও ফোন করল না কেন? আজকের বেলার ঘটনার জন্য কি আমার ওপর রাগ করে আছে? রাগ করলে আমার কি আমার এত কষ্ট লাগছে কেন? বাই দা ওয়ে তিথি, অ্যাট এনি চান্স তুই লোকটাকে কোনভাবে মিস করছিস না তো? একদম না, এসব ভাবাও পাপ। ফোন দেয় নাই তো কি হইছে, যাক বাবা বাঁচা গেল, এবার আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবো। মনে মনে এসব ভাবতে ভাবতে তিথি একসময় ঘুমিয়ে পড়ল। কিন্তু তিথি জানত না তার নিশ্চিন্ত ঘুমটাকে অনিশ্চিন্ত করতে খুব শীঘ্রই নিলয় তার রুমে প্রবেশ করবে। রাত তখন 2টো। অনেক কষ্টে তিথিদের বাসার পাঁচিল টপকে পাইপ দিয়ে দোতলায় তিথির রুমে বারান্দায় পৌঁছালো নিলয়। তিথির রুমে ব্যালকনি থাকায় নিলয়ের সুবিধাই হল। আস্তে করে ব্যালকনির দরজা টান দিতেই দরজা খুলে গেল। নিলয় কিছুটা অবাক হলো, তারপর মনে মনে ভাবল, এই মেয়েটার কখনো বুদ্ধি হবে না, এরকম ভাবে কেউ দরজা খুলে রাখে, আমি না হয়ে যদি অন্য কেউ আসত। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখল তিথি এলোমেলোভাবে খাটে শুয়ে আছে, আর চারদিকে 4টে টেডি বিয়ার রাখা আছে। তিথির অমন শোয়া দেখে হেসে উঠল নিলয়। তারপর আস্তে করে তিথির পাশে গিয়ে বসল। তারপর নিলয় তিথির সাথে কি করতে যাচ্ছে? তুমি ছাড়া আমি অসম্পূর্ণ গল্পের সিজন 2 আসতে চলেছে। সমাপ্তি।